চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্রস্তুতিটা হলো জমজমাট, জম্পেশ, একেবারে শেষ সময়ের প্রস্তুতির কথা যদি বলি। ইংল্যান্ড তো আর হেলাফেলা করার কোনো প্রতিপক্ষ না, না হয় ভারত ঘরের মাটিতেই খেলছিল, কিন্তু এই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 3টাতেই জয় এবং এত আয়েসে জয়। চ্যাম্পিয়ন্স ট্রফির বড় দাবিদার হিসাবে ভারত তাদের অবস্থানটা, তাদের ঘোষণাটা এই সিরিজ জয়ের মাধ্যমে আরো বেশি করে কি দিয়ে রাখলো না? এখন প্রথম 2 ওয়ানডে ম্যাচেই ভারত 4 উইকেটে জিতেছিল। 4 উইকেটে জয় যতটা বলে তার চেয়ে অনেক সহজে জিতেছিল। আপনি এখানটাতে আর্গুমেন্ট করতে পারেন যে না, প্রথম ওয়ানডেতে 68 বল হাতে রেখে 4 উইকেটে জিতেছে, দ্বিতীয় ওয়ানডেতে 33 বল হাতে রেখে 4 উইকেটে জিতেছে। কোনটা তুলনামূলক সহজ ছিল? যদিও দ্বিতীয় ম্যাচটা তাদের 300+ তারা করতে হয়েছে, কিন্তু তৃতীয় ম্যাচটা তারা এত বিধ্বংসী জয় পেয়েছে, এমন বিস্ফোরক জয় পেয়েছে, 142 রানের বিশাল ব্যবধানে তারা জয় পেয়েছে। তখন ওই যে বললাম না, সময় যত এগিয়েছে ভারত যেন আরো বেশি শানিত, আরো বেশি ক্ষুরধার হয়ে উঠছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা একেবারে রাইট ফর্মে, রাইট অ্যাটিটিউড নিয়েই আসলে যাচ্ছে। এই যে তৃতীয় ওয়ানডে ম্যাচ আহমেদাবাদে, যেখানে ভারতের এইরকম একটা জয়, তাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট আসলে মজা হয় কি, যদি ম্যাচগুলো খুব ক্লোজ হয় তখন কোনো একটা মোমেন্ট ম্যাচটা যে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখন দেখেন ভারত আগে ব্যাটিং করে 356 করেছে, ইংল্যান্ড পরে ব্যাটিং করে 214 অল আউট হয়ে গেছে, জয় পরাজয়ের ব্যবধান 142 রানে। আপনি এইখানটাতে টার্নিং পয়েন্ট মানে অত ক্লোজ কোন জায়গাটাতে বলা যায় যে না, এইটা না হলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারে, বলাটা একটু কঠিন না? ভারত এই ম্যাচটাতেও টসে জিততে পারেনি। ইংল্যান্ড সিরিজের 3টা ম্যাচই টানা টসে জিতলো, কিন্তু টস জয়ের পরে এই ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন তারা চেস করার সিদ্ধান্ত নেয়, ভারতকে আগে ব্যাটিং এর পাঠানোর সিদ্ধান্ত নেয়। এইটাও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির একটা অংশ, কেননা প্রথম 2 ম্যাচে তারা আগে ব্যাটিং করেছিল, এই লাস্ট ম্যাচটাতে চেস করতে চেয়েছে। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাও তিনি টসের সময় বলছিলেন যে তিনি টসে জিতলেও ওই একই কাজই করতেন, অর্থাৎ প্রথম 2 ম্যাচে যে ভারত চেস করেছিল সেইটা না করে এই ম্যাচে আগে তারা ব্যাটিংই করতো। এখন আগে ব্যাটিং করে শুরুতেই ভারত একটা ধাক্কা খেয়েছে। রোহিত শর্মা আগের ম্যাচটাতে যিনি বিস্ফোরক একটা সেঞ্চুরি করেছিলেন, তিনি সেকেন্ড ওভারের ফার্স্ট বল মার্কুডের করা প্রথম বলটাতেই তিনি আউট হয়ে গেলেন। যখন রোহিত শর্মা আউট হয়ে গেলেন, তাতে বিরাট কোহলি যে ক্রিজে আসলেন, শুভমান গিল এবং বিরাট কোহলির একটা পার্টনারশিপ হলো, সেটা 116 রানের, এবং ওই পার্টনারশিপেই শুরুর ধাক্কার কথা সবাই আসলে ভুলে গিয়েছিল। যে রোহিত শর্মা আউট হয়েছেন সেটা কত আগের কথা, গিল এত কমফোর্টেবলি খেলছিলেন, বিরাট কোহলির রানে ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল, কেননা প্রথম ম্যাচটা ইনজুরির কারণে মিস করেছেন, সেকেন্ড ম্যাচে সেরকম রান পাননি, এখানে রান পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। সো তাদের পার্টনারশিপে যখন 116 রান হয়ে গেল, ভারত একটা বিশাল একটা স্কোরের প্ল্যাটফর্মটা তৈরি করে ফেললো। বিরাট কোহলি আউট হয়ে গেছেন, তারপরে 50 করার পরপরই এরপরে ক্রিজে আসলেন শ্রেয়াস আয়ার, তিনি ওই সিরিজ জুড়ে দুর্দান্ত খেলেছেন এবং এই ম্যাচেও 64 বলে 78 রানের আরো একটা অসাধারণ ইনিংস খেলেছেন, আরো একটা সেঞ্চুরি স্ট্যান্ড করেছেন শুভমান গিলের সঙ্গে। এবং শুভমান গিলের কথা কি বলবো ভাই, প্রথম ম্যাচে 87, পরের ম্যাচে 60, এই ম্যাচে সেঞ্চুরি। প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পাবেন কি পাবেন না, এইটাই শেষ দিকে গিয়ে একমাত্র ইকুয়েশন হয়ে দাঁড়িয়েছিল যে ভারতের জয় তো আসলে নিশ্চিতই, শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি পাননি, সেটাই একটা আক্ষেপ হয়েছিল। কিন্তু এই ম্যাচে এসে তিনি সেই সেঞ্চুরিটা পেয়ে গেলেন, নিজের 50তম ওয়ানডে ম্যাচে 7th সেঞ্চুরি তিনি করলেন। ভারতের আর কোনো ক্রিকেটার নিজের প্রথম 50টা ওয়ানডের মধ্যে এতগুলা সেঞ্চুরি করতে পারেনি। সো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা অ্যাটলিস্ট এই ফরম্যাটের কথা যদি আপনি বলেন, কি দুর্দান্ত হয়েছে শুভমান গিলের, স্ট্যাটেই আসলে সেটা প্রমাণ করছে। এখন ওই পরপর সেকেন্ড এবং থার্ড উইকেট পার্টনারশিপে যখন 2টা সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছে না, ভারতের একটা বিগ স্কোরের জায়গাটা তৈরি হয়ে গেছে। এবং পরের দিকে ওটা KL রাহুল বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, অক্ষর প্যাটেল বলেন, সবাই যে যার মতো করে কন্ট্রিবিউট করছে, ভারতের স্কোরটা 350+ হয়ে যায়। আদিল রশিদ 4টা উইকেট নিয়েছিলেন, কিন্তু সেইটাও আসলে ভারতের অত বড় স্কোর করার পথে বাধা হতে পারেনি। এখন এই জায়গাটাতে শুভমান গিল এবং বিরাট কোহলির যে পার্টনারশিপটা হয়েছিল, সেই পার্টনারশিপটা 106 রানের জুটিটা, একজন সেঞ্চুরি করেছেন, একজন 50 করেছেন, ওইটা অনেক আগেই আসলে শেষ হয়ে যেতে পারত। যখন 12 রানে ছিলেন শুভমান গিল, তখন তার একটা বল একটুর জন্য ক্যাচ হয়নি, ইনফ্যাক্ট ওইটা নোম্যান্স ল্যান্ডেই পড়েছে, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু ধরেন ওইখানে ওই থার্ড স্লিপ কিংবা ওইখানে ওই গালিটা যদি রাখা হতো, ওইখানটাতে ক্যাচ হতে পারতেন, ওইটা একটা চান্স, হাফ চান্স বলতে পারেন। আর বিরাট কোহলি যখন 7 রানে ছিলেন, তখন তিনি একটা রান আউটের সুযোগ দিয়েছিলেন, ডিরেক্ট হিট হলে তিনি রান আউট হয়ে যেতে পারতেন, এইটা আরো একটা হাফ চান্স বলতে পারেন। আমি হাফ চান্সের কথা বলছি, কেননা ফুল চান্সের তো আর হিসাব নেই, মানে দুই দলের ডিফারেন্সটা এত বেশি। যখন 356 রান ভারত করে ফেললো, এইটা আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের
হাইয়েস্ট স্কোর, এবং এই জায়গাটাতে ইংল্যান্ডের বিপক্ষে ওভারঅল ওয়ানডে ম্যাচে ভারতের এটা তৃতীয় সর্বোচ্চ স্কোর। এই স্কোর তারা করে কি ইংল্যান্ড জিততে পারবে? ইংল্যান্ডের ব্যাটিং এর এই সিরিজ জুড়ে আমরা দেখেছি, ওয়ানডে সিরিজ, টেস্ট, তার আগে টি-20 সিরিজেও দেখেছি যে ওপেনিং পার্টনারশিপের উপরে অনেক কিছু নির্ভর করে। ফিল সল্ট ও বেন ডাকেটের ওপেনিং পার্টনারশিপে এই ম্যাচও একটা 50+ স্কোর এনে দিয়েছে, কিন্তু তারা দুইজন যখন আউট হয়ে গেলেন, শার্ট রানের ওপেনিং জুটির পর অল্প সময়ের ব্যবধানে এই দুইজনকে আউট করে ফেললেন হচ্ছে আর্শদীপ সিং। তারা আউট হয়ে যাওয়ার পরে ইংল্যান্ডের আসলে ব্যাটিং একেবারে হোপলেস ব্যাটিং তারা করেছে। তাদের ওইখানটাতে আর জয়ের মতো কোনো সম্ভাবনাটাও তারা তৈরি করতে পারেনি। ধুকে ধুকে তারা আলটিমেটলি গিয়ে 214 রানে অল আউট হয়ে গিয়েছে। ধুকে বলাটা হয়তো ঠিক হলো না, কারণ ইংল্যান্ড আসলে এখন ওয়ান ডাইমেনশনাল ক্রিকেট খেলে, তারা অ্যাটাক ওই ফিলোসফির ক্রিকেটটাই খেলে, এবং এইটাই তাদের মধ্যে তারা ইনস্টল করে নিয়েছে যে নো ম্যাটার হোয়াট আমরা জয়ের জন্যই যাব, এবং সেই চেষ্টা করতে গিয়ে যদি পরাজয়ের ব্যবধান বড় হয় তাতেও আসলে কিছু যায় আসে না। সো তারা শেষ পর্যন্ত খুব বড় ব্যবধানে এই ম্যাচটাতে হেরে গেল। ইন্ডিয়ার জন্য আরো একটা যে সুবিধার জায়গাটা হয়েছে যে এই ম্যাচে তারা কিছু প্লেয়ারকে বাজিয়ে দেখতে পেরেছে, যেমন ধরেন হচ্ছে গিয়ে মোহাম্মদ শামিকে রেস্ট দিয়েছে, রবীন্দ্র জাদেজাকে রেস্ট দিয়েছে, বরুণ চক্রবর্তী অবশ্য ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। তাদের জায়গায় যে খেলেছিলেন আর্শদীপ কিংবা হচ্ছে গিয়ে ওইখানে মানে আর্শদীপ সিং, কুলদীপ যাদবরা, তারাও কিন্তু আসলে খুব ভালো পারফর্ম করেছেন। সো ইন্ডিয়ার জন্য প্রস্তুতির দিক থেকে কমপ্লেইন করার কোনো সুযোগ আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থাকছে না। ইংল্যান্ডের বিপক্ষে এরকম একটা সিরিজটা একটা জায়গায় তারা বলতে পারে যে সিরিজটা আরো কম্পিটিটিভ যদি হতো সেটা তাদের জন্য সুবিধা হতো। এখন এই ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু আমাদেরকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশকে 20 তারিখ দুবাইতে। বাংলাদেশের কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ ওয়েট করে আছে। ঠিক আছে, বাংলাদেশের চ্যালেঞ্জের কথা আলাদা। ইন্ডিয়াতে ওইখানে বাংলাদেশের সঙ্গে গ্রুপে তাদের খেলতে হবে ফার্স্ট ম্যাচ, তারপরে তো তাদের পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে, নিউজিল্যান্ডের সঙ্গে খেলা রয়েছে। ক্রিকেটে তো যে কোনো কিছুই হতে পারে, এই গ্রুপ থেকেও ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই নাও করতে পারে, কিন্তু প্রস্তুতিটা তাদের একেবারে 100-তে 100 হলো, অমনটা আসলে বলাই যায়। তাহলে এই যে ম্যাচটা হলো ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা ওয়ানডে সিরিজের ম্যাচ, যেটাতে তারা 142 রানে জিতে গেল, সেই ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখেন, আমার কাছে দুইটা জিনিস মনে হয় ক্লোজ। একটা আপনি টসটাকে বলতে পারেন, যে ইংল্যান্ডের ক্যাপ্টেন টস জয়ের পরে তিনি যে ভারতকে আগে ব্যাটিং এ পাঠিয়েছেন সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসাবে মানে এই ডিসিশনটা তিনি নিয়েছেন, এবং সেইটা যত না ম্যাচের উইকেট মেরিট বিবেচনায় তার চেয়ে বেশি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাথা রেখে, এটাকে আপনি বলতে পারেন। দেন এগেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টস জিতলে তিনিও তো আগে ব্যাটিং দিতেন, সো এটাকে আপনি টার্নিং পয়েন্টের হিসেবে আনাটা কি ঠিক হবে? ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে এই ব্যবধান, এত বড় ব্যবধানের ম্যাচটাকে কোনটাকে টার্নিং পয়েন্ট? আমি যে হাফ চান্স দুইটার কথা বললাম না, যে 12 রানের সময় শুভমান গিল আউট হতে পারতেন, 7 রানের সময় বিরাট কোহলি আউট হতে পারতেন, তারা যদি ওই অল্প রানে তারা আউট হয়ে যেতে পারতেন, রান আউটের চান্সটা অ্যাভেল করতে পারতো ইংল্যান্ড, বা ওই সময় ওই জায়গাটাতে নোম্যান্স ল্যান্ডে না পড়ে, বা ওইখানটাতে একটা ফিল্ডার রাখতে পারতো, হাফ চান্স, আমি বলছি হাফ চান্স। কিন্তু সেই হাফ চান্স গুলো যদি ইংল্যান্ড কাজে লাগাতে পারতো তাহলে হয়তোবা অন্য কিছু হলেও হতে পারতো, হয়তোবা ডিফারেন্সটা এত বেশি নাও হতে পারতো, হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। সো আমার কাছে আসলে টস ছাপিয়ে এই দুইটা হাফ চান্সকেই আমার ভারতের এই বিশাল জয়ের, বিস্ফোরক জয়ের, চ্যাম্পিয়ন্স ট্রফির জম্পেশ প্রস্তুতির পূর্ণতার ম্যাচের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কি বলবেন আপনি?